মনজুর আল মতিন এবং আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সারা দেশে শনিবারের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় কারো গাফিলতি ধরা পড়লে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চ্যানেল 24-কে তারা দুজন বলেন, আগামীকাল তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানান, তদন্ত কমিটির সুপারিশ শতভাগ বাস্তবায়ন করবে সরকার। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে বিদেশিদের। এজন্য বাড়তি বিনিয়োগের প্রস্তুতিও রয়েছে সরকারের। ইকবাল হাসানের রিপোর্ট। 2010 থেকে 2014 4,500-এর সর্বোচ্চ উৎপাদন গিয়ে ঠেকেছে প্রায় 7,500-এ, অর্থাৎ 5 বছরে উৎপাদন বেড়েছে 3,500 মেগাওয়াট। যদিও স্থাপিত ক্ষমতার ব্যবধান আরো বেশি, কিন্তু এই ক্ষমতা সহ্য করার মতো বৈদ্যুতিক সঞ্চালন লাইন কিংবা গ্রিড উন্নয়নে দেওয়া হয়নি সমান মনোযোগ। ফলাফল 1 নভেম্বরের ভয়াবহ বিপর্যয়। আর এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, সেই মুহূর্তের উৎপাদনের অন্তত 10% সরবরাহ হঠাৎ করে বন্ধ হওয়ায় বসে গিয়েছিল কোনো একটি গ্রিড। তাই উৎপাদনের সাথে সরবরাহের সামঞ্জস্য থাকলে হয়তো এড়ানো যেত সেই বিপর্যয়। যেভাবে আমাদের জেনারেশন ক্যাপাসিটি আমরা ইনক্রিজ করেছিলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমাদের সঞ্চালন লাইনগুলো আমরা সেভাবে আধুনিকরণ করতে পারিনি। 11,500 মেগাওয়াট সঞ্চালন লাইনে কিন্তু একদিনে করা সম্ভব না, বা 2 বছরে করা সম্ভব না। ওই ধরনের কোনো ব্যর্থতা আমি স্বীকার করতে নারাজ, কিন্তু সিস্টেমের মধ্যে দুর্বলতা কোথাও ছিল। মানে সার্বিকভাবে সিস্টেমের ক্যাপাসিটি বাড়লেও কোনো জায়গায় দুর্বলতা যেটা আমরা ধরতে পারতেছি না ছিল, সেই দুর্বলতার কারণে এটা হয়েছে। 2007 সালের বিপর্যয়ের পর তদন্ত কমিটির সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি গেল 7 বছরেও। সে সময় কমিটির করা স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও নেওয়া হয়নি উল্লেখযোগ্য কোনো উদ্যোগ। তাই এবার আর কোনো ভুল করতে চায় না সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা দুজনেরই এক কথা, সুপারিশের আলোকেই নেওয়া হবে পদক্ষেপ। প্রয়োজনে বাড়ানো হবে বিনিয়োগ, এমনকি কারো জড়িত থাকার প্রমাণ পেলে দেওয়া হবে শাস্তিও। আমাদের যে কমিটি করা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে প্রথমত কারণ নির্ধারণ করা, তারপরে দায় দায়িত্ব নির্ধারণ করা, এবং সেই দায় দায়িত্ব এবং কারণের ভিত্তিতে তারা সুপারিশ দেবে। আর যদি এমন কেউ হয় যে ইচ্ছাকৃতভাবে গাফলতি করছে, অবশ্যই তাকে আমরা শাস্তি দেব। আগেরও কিছু সুপারিশ ছিল, সেগুলো আমরা কতটুকু বাস্তবায়ন করছি সেগুলো আমরা যাচাই বাছাই করব। এখন যেগুলো সুপারিশ আসবে সেগুলো যত দ্রুত করা যায়। সরকারি হিসাবেই গেল 5 বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি এবং বিনিয়োগ ছাড়িয়েছে প্রায় $8 বিলিয়ন, যার বেশিরভাগই ছিল কেবল উৎপাদন বাড়াতে। তবে উৎপাদনের পাশাপাশি এবার সঞ্চালন লাইনের উন্নয়নেও মনোযোগী সরকার। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কুষ্টিয়ার ভেড়ামারা সাবস্টেশন পরিদর্শন করেছে 7 সদস্যের তদন্ত কমিটি। সকাল 11:30টার দিকে কমিটির সদস্যরা ভেড়ামারার রামকৃষ্ণপুর উপকেন্দ্রে পৌঁছায়। তদন্ত দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর আহমেদ কাউস। সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন জানান, কমিটির সদস্যরা বিভিন্ন তথ্য উপাত্ত মিলিয়ে দেখার পাশাপাশি উপকেন্দ্র ঘুরে দেখেছেন। শনিবার সকাল 11:27 হঠাৎ করেই ভেড়ামারা সাবস্টেশনে ত্রুটি দেখা দিলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। একই সাথে সারা দেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। সদস্য যারা মহোদয় যারা আছেন তাদের সঙ্গে আলাপ করেছি। আমরা হয়তো সরকারের কাছে প্রাথমিক একটা প্রতিবেদন আকারে দিতে পারবো, কিন্তু চূড়ান্ত প্রতিবেদন আমরা দিতে পারবো না, আমরা সময় চাইবো। একটা হচ্ছে সিস্টেমের গলতি, আর একটা হচ্ছে নাশকতা, দুটো কিন্তু বিষয় আলাদা। তো যদি এরকম হয়ে থাকে তাহলে সরকার তো নিশ্চয়ই সেটারও করছে। আমরা যেটা আসলে আমরা তো ওই বিভাগের কর্মকর্তা না, নিশ্চয়ই সেটাও দেখা হচ্ছে। সেটা রিভিউয়ের সুযোগ পাবেন না মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা কামারুজ্জামান, এমনটাই মনে করেন দেশের বিশিষ্ট আইনজীবীরা। তাদের মতে, বিশেষ আইনে বিচার হওয়ায় রায়ের কপি পেলেই জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবস্থা নিতে পারবে সরকার। মাসুদুর রহমানের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। আর এর পরপরই বিতর্ক শুরু হয় রিভিউ করা না করার বিষয়ে। এর আগে কাদের মোল্লার ফাঁসির রায় নিয়েও এমন বিতর্ক উঠেছিল। কাদের মোল্লার আইনজীবীরা রায় পুনর্বিবেচনার আবেদন চেম্বার বিচারপতির কাছে নেয়ার পরদিনই তা খারিজ করে দেন আপিল বিভাগ। আর এবার কামারুজ্জামানের ক্ষেত্রেও রিভিউ বিতর্ক পিছু ছাড়ছে না। রায়ের পরপর আসামিপক্ষের আইনজীবীর ভাষ্য, রিভিউ সাংবিধানিক অধিকার। রিভিউয়ের একটা অধিকার আছে, সেটা সাংবিধানিক অধিকার, আর্টিকেল 105 এটা আছে, এবং তারই সাথে সাথে আপিলেট ডিভিশনের যেটা রুলস আছে সেখানেও রিভিউয়ের প্রভিশন আছে।
তবে এমন কথা মানতে নারাজ আইনজীবী শাহাদিন মালিক। তার মতে এটা অনর্থক বিতর্ক। আপিল বিভাগ দুটি কারণে রিভিউ গ্রহণ করেন। একটি হলো রায়ে শব্দগত ভুল হলে, আর অন্যটি হলো রায় হওয়ার পর যদি জানা যায় এ রায় ভুল আইনে বিচার করার পর হয়েছে। অন্যথায় রিভিউ গ্রহণের নজির ৫-৭ বছরেও দেখা যায় না। তার মতে রিভিউ শুনতেও বাধ্য নন দেশের সর্বোচ্চ আদালত। যেহেতু আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো জায়গা নাই, আপিল বিভাগটা হলো সর্বোচ্চ, এই জন্য সংবিধানে বলা আছে যে প্রয়োজন বোধে আপিল বিভাগ তার প্রদত্ত রায় অথবা আদেশ পুনর্বিবেচনা করতে পারে, এবং 99.99% ক্ষেত্রে আপিল বিভাগ যেটা রায় দেয় সেটাই শেষ। দরখাস্ত যে কোনো লোকে নিয়ে যেতে পারে, কিন্তু এটা কোনো আইনগত ভিত্তি আছে বলে আমি মনে করি না। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, কামারুজ্জামানের বিচার যেহেতু বিশেষ আইনে হয়েছে তাই রিভিউ করার সুযোগ পাবেন না কামারুজ্জামান। তার মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের কপি পাওয়ার পরই মৃত্যু পরোয়ানা জারি করবেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 1973-এর 20-3 ধারা অনুযায়ী রায়ের কপি হাতে পাওয়ার পর তা বাস্তবায়নে ব্যবস্থা নেবে সরকার। রায়ের কপি পাওয়ার পরে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা, ডেথ ওয়ারেন্ট ইস্যু করবে, এবং একটা যাবে ম্যাজিস্ট্রেটের কাছে, একটা যাবে জেলে, এবং তখনই তারা এটা কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করবে। জেল কোডের কোনো বিধান এখানে প্রযোজ্য হবে না, কারণ সরকারের উপর দায়িত্ব দিয়েছে এই রায়কে কার্যকর করার। রিভিউয়ের পরও কোনো রায়ের পরিবর্তন নজিরবিহীন বলে মন্তব্য আইনজীবীদের। এবং যেহেতু এটা একটা স্পেশাল ল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জামায়াত নেতা কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুর কারাগারের জেলার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর 12টার দিকে তাকে নিয়ে একটি প্রিজন ভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 2টার দিকে তাকে বহনকারী ভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এদিকে জামাতের ডাকে কাল ভোর 6টা থেকে শুরু হচ্ছে টানা 48 ঘন্টার হরতাল। নাশকতার আশঙ্কায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এবারে অন্য প্রসঙ্গ। হায় হোসেন ধ্বনিতে মুখরিত হলো ঢাকার রাজপথ। পবিত্র আশুরায় হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে একাকার সব বয়সী মানুষ। শোকের কালো পোশাক গায়ে জড়িয়েছেন নারী পুরুষ সবাই। কারবালার ময়দানে ইয়াজিদের হাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন শহীদ হওয়ার স্মরণে দিনটিতে শোক পালন করে শিয়া মুসলিমরা। কারবালার ফোরাত নদীর শোক মুসলমানদের হৃদয়ে, তবে তা দৃশ্যমান হয় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে কালো পোশাক, কালো পতাকা আর শোকের মাতমে। হিজরি 61 সালের এই দিনে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার। কারবালার প্রান্তরের সেই নৃশংসতার শোক আজও কাঁদায় মুসলিম জাহানকে। আর তাই দিনটিকে স্মরণ করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হয় তাজিয়া মিছিল। সবচেয়ে বড় মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসনি দালান থেকে। মিছিলটি সকাল 10টায় শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিকেলে ঝিগাতলায় গিয়ে শেষ হয়। রাজধানীর বাইরে বন্দরনগরী চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হয় দিনটি। রাজশাহীতে শোক র্যালি বের করে শিয়া অনুসারীরা। নগরীর সবচেয়ে বড় শোক র্যালি বের হয় উপশহরের শিয়া মসজিদ থেকে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরেও পালিত হয় পবিত্র আশুরা। শুধু ইমাম হোসাইনের শাহাদাতের জন্যই নয়, মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি আরো অনেক কারণেই গুরুত্বপূর্ণ। হাদিসে আছে, এই দিনেই সৃষ্টি হয়েছে আসমান জমিন। বিশ্বের প্রথম মানুষ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দিনে সৃষ্টি করেন। এমনকি কিয়ামতও হবে একই দিনে। সামদানি হক নাজুম, চ্যানেল 24। এবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের খবর। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ। সেনেটের নিয়ন্ত্রণ কারা পাচ্ছে তা নির্ধারিত হওয়ার পাশাপাশি 2016 সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতার পথও প্রশস্ত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে।